আচ্ছা, আমরা গতকাল পরিপাক নালী নিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা পরিপাক তন্ত্র নিয়ে পড়ছিলাম, তাই না? পরিপাক তন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে পরিপাক নালী, একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। দেখো এখানে আমাদের মুখ, এই মুখ দিয়ে খাবারটা যাবে, মুখ থেকে মুখগহ্বরে যাবে, মুখগহ্বর থেকে অন্ননালী, অন্ননালী হতে পাকস্থলী বা স্টমাক, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের তিনটা অংশ আমরা পড়েছিলাম গতকাল। ক্ষুদ্রান্তের তিনটা অংশ কি কি? ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডি যে ই দিয়ে মনে রাখতে বলছি, তাই না? এই ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম হয়ে এটা চলে যাবে তোমার বৃহদন্ত্রে। বৃহদন্ত্রের তিনটা অংশ আমরা পড়েছিলাম, একটা হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন, মলাশয় হয়ে আলটিমেটলি পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টোটাল পরিপাক নালী, টোটাল পরিপাক নালী, ঠিক আছে? জি। ওকে, তাহলে দেখো পরিপাক নালী আমরা গতকাল পড়েছি, তাই না? পরিপাক নালীর মধ্যে দেখলাম এখানে মুখ থেকে, ওয়ালাইকুম আসসালাম। দেখো পরিপাক নালী, পরিপাক নালী থেকে এটা আমাদের গেল। এরপরে হচ্ছে আমরা প্রতিটা অংশ নিয়ে পড়েছি। আমরা মুখগহ্বরের দাঁত নিয়ে পড়েছি। দাঁত হলো কয়টা? টোটাল 32টা। এবং দাঁতের প্রকারভেদ কয়টা? 4 প্রকার: কর্থন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত, ঠিক আছে? এখানে আমাদের চিত্র দেখো, দুইটা হলো কর্থন দাঁত, একটা হলো ছেদন দাঁত, এর পরের দুইটা হলো অগ্রপেশন দাঁত, এর পরের তিনটা হলো পেশন দাঁত, এবং সর্বশেষ পেশন দাঁতটা হচ্ছে মূলত আক্কেল দাঁত বা উইজডম টিথ, তাই না? তাহলে প্রতি পাটিতে টোটাল 16টা করে, টোটাল দাঁত হচ্ছে 32টা। এরপর আমরা গলবিল, অন্ননালী, পাকস্থলী পড়েছি। ক্ষুদ্রান্তের মধ্যে তিনটা অংশ পড়লাম, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডি জে ই দিয়ে মনে রাখতে বলছি, ডি জে ই, হ্যাঁ। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? তিনটা। ক্ষুদ্রান্তের তিনটা অংশ আমরা পড়ি, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে তোমার বৃহদন্ত নিয়ে পড়ছিলাম। বৃহদন্তের তিনটা অংশ, বৃহদন্ত হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়, ঠিক আছে? আজকে আমরা পড়ব পরিপাক গ্রন্থি নিয়ে। হ্যাঁ, আমরা যে খাবারটা খাবো, এই খাবারটা পরিপাক হতে বিভিন্ন রস প্রয়োজন হবে, বিভিন্ন এনজাইমের প্রয়োজন হবে, বিভিন্ন হরমোনের প্রয়োজন হবে। এই এনজাইম, এই হরমোনগুলা যে গ্রন্থি থেকে আসবে সেটাকে আমরা বলবো পরিপাক গ্রন্থি। এটাকে আমরা কি বলবো? পরিপাক গ্রন্থি। তাহলে এটাই বলছে, পরিপাক নালীর যেসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে পরিপাক গ্রন্থি বলা হয়। পরিপাক গ্রন্থি কাকে বলবা? যেসব গ্রন্থি থেকে নিঃসৃত রসটা খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, ঠিক আছে, তাদেরকে আমরা পরিপাক গ্রন্থি বলবো। লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। তাহলে দেখো পরিপাক গ্রন্থির মধ্যে কি কি আছে? লালা গ্রন্থি, যেগুলো থেকে লালা নিঃসৃত হবে। আমাদের মুখে লালা গ্রন্থি কয় জোড়া, কে বলতে পারবা? কয়টা টোটাল লালা গ্রন্থি? লালা গ্রন্থি মোট কয়টা, কে বলতে পারবা? গতকাল দুইটা। না, মোট লালা গ্রন্থি দুইটা। না। কেন ছিল? ছিল এখানে। এই যে 3 জোড়া, এই যে দেখো দুই পাশে টোটাল 3 জোড়া লালা গ্রন্থি। 3 জোড়া মানে কয়টা বলো? 3 জোড়া মানে কয়টা? ছয়টা। 6টা। এটা তো কনফিউজিং কোয়েশ্চেন। 3 জোড়া মানে হলো 6টা। এই যে লালা গ্রন্থি গতকাল বললাম কয়টা? 6টা। আরো ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। তাহলে আমাদের টোটাল লালা গ্রন্থি কয়টা? 6টা, 3 জোড়া, ওকে। ছয়টা। তাহলে দেখো আমাদের টোটাল লালা গ্রন্থি কয়টা? তাহলে 6টা। এরপর হচ্ছে যকৃৎ। যকৃৎ হুম। মানে কি বলছিলাম গতকাল, বলো তো কেউ একজন? যকৃৎ মানে কি বলছিলাম? যকৃৎ মানে বাংলায় এটাকে কি বলা হয়? এটা তো বাংলা, বাট তোমরা তো যকৃৎ নামে চিনো না। এটা কি নামে চিনো? বলে গেলে হবে? গতকাল, স্যার। তাহলে গতকাল বলছিলাম এটা। হ্যাঁ। পিত্তনালী। হ্যাঁ। পিত্তনালী। না, পিত্তনালী তো আলাদা, আলাদা, পুরাটা আলাদা। এটা আলাদা। তাসিম বলো, তাসিম।
তাসিম বলো যকৃৎ মানে কি? মাইক্রোফোন অন করো। তাসিম মাইক্রোফোন অন করো। আবার অফ করে দিয়েছো। তাসিম শোনা যাচ্ছে না তোমাকে। হ্যাঁ বলো। স্যার যকৃৎ মানে কি? যকৃৎ মানে কলিজা। গতকাল বললাম না লিভার। লিভার শব্দটা শুনছো? লিভার। স্যার কালকে উনি আসেন না তো? ও ছিল, গতকাল ছিল তো। মনোযোগী হয়ে শোনো, হ্যাঁ। যকৃৎ মানে কি? যকৃৎ মানে হচ্ছে লিভার। কলিজা। হ্যাঁ কলিজা, তোমরা শব্দটা ভুলে যাও কেন? হ্যাঁ যকৃৎ একটা বাংলায় দেওয়া আছে, একদম শুদ্ধ বাংলা। যকৃৎ মানে হলো কলিজা বা লিভার। আর অগ্নাশয়, অগ্নাশয়ের বাংলা নাম অগ্নাশয়ই বলি আমরা, হ্যাঁ। মেডিকেলে বলা হয় প্যানক্রিয়াস এটাকে। তাহলে অগ্নাশয় পরিপাক গ্রন্থি মানে ইংরেজি নাম আর কি, প্যানক্রিয়াস। তাহলে লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। লালা গ্রন্থি থেকে লালা করিত হয়। লালা গ্রন্থি থেকে কি আসে? লালা গ্রন্থি থেকে লালা আসে, লালা। লালায় কি কি থাকে? লালায় এনজাইম থাকে এবং পানি থাকে। এর কাজ কি? এই পানি খাদ্যকে নরম করে। এবং লালায় টায়ালিন নামক এনজাইম থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। লালায় কোন এনজাইম থাকে? লালায় টায়ালিন নামক এনজাইম থাকে। তাহলে লালায় কোন এনজাইম? টায়ালিন নামক এনজাইম লালায় থাকে। এখন আসো আমরা যদি লিভার সম্পর্কে কিছু পড়াশোনা করি। লিভার বা যকৃৎ, তাহলে এই যে লিভার এটা হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে আমাদের দেহের যে গ্রন্থিগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো লিভার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসে, এসএসসি এইচএসসি পরীক্ষায়ও আসে। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ বা লিভার। যকৃৎ। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। যকৃৎ থেকে পিত্তরস করিতে হয়, পিত্তরস তৈরি হয়। তাহলে দেখো এই পিত্তরস, এই পিত্তরসের ইংরেজি হচ্ছে বাইল। এই পিত্তরসটা তৈরি হয় কোথায়? এই যে একদম তিতা, এই পিত্তরসটা হচ্ছে একদম তিক্ত মানে হলো তিতা। এই পিত্তরসটা তৈরি হয় কোথায়? লিভারে। পিত্তরসটা তৈরি হয় কোথায়? এই পিত্তরসটা তৈরি হয় লিভার বা যকৃতে, এবং এটা তৈরি হয় লিভারে কিন্তু জমা থাকে পিত্তথলিতে। এটা মনে রাখিও। এই পিত্তরসটা তৈরি হয় লিভারে বা যকৃতে এবং এটা জমা থাকে পিত্তথলিতে। মনে করো এটা হচ্ছে লিভার। এই লিভারে পিত্তটা তৈরি হইল, পিত্তটা তৈরি হয়ে এদিক থেকে এটা ক্ষরিত হয় এবং এরকম একটা থলির মতো অঙ্গ আছে যাকে বলা হচ্ছে পিত্তথলি। এটাকে বলা হচ্ছে কি? পিত্তথলি। এবং পিত্তথলিতে এটা জমা থাকে। তাহলে পিত্তটা তৈরি হয় যকৃতে। পিত্তটা তৈরি হয় কোথায়? পিত্তটা তৈরি হয় যকৃতে। এবং এই পিত্তটা জমা থাকে পিত্তথলিতে। আমাকে তাসিম, তাসিম বলো পিত্ত কোথায় জমা থাকে? যকৃৎ। পিত্ত জমা থাকে কোথায়? জমা জমা। স্যার বলি লিভারে। স্যার বলি হ্যাঁ বলো। পত্রিকা। না, পিত্ত তৈরি হয়, তৈরি হয় যকৃতে বা লিভারে। হ্যাঁ লিভার বলো, তোমাদের যকৃতে শব্দটা বলতে অসুবিধা হচ্ছে। পিত্ত তৈরি হয় কোথায়? লিভারে। আর জমা হয় কোথায়? লিভারে। জমা হয় কোথায়? পিত্তথলিতে। পিত্তথলিতে, ঠিক আছে। তাহলে পিত্তটা তৈরি হয় কোথায়? তৈরি হয় লিভারে। পিত্ত তৈরি হয় কোথায়? লিভারে। পিত্ত জমা থাকে কোথায়? পিত্তথলিতে। পিত্ত তৈরি হয় লিভারে, জমা থাকে পিত্তথলিতে, হ্যাঁ। হজমের সময় পিত্ত নালী দিয়ে পিত্তরস ডিউডেনাম এসে খাদ্যের সঙ্গে মিশে। আমরা পড়ছি না ক্ষুদ্রান্তের তিনটা অংশ, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তের তিনটা অংশ না, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই যে আমাদের এই পিত্তথলি থেকে একটা নালী বের হয় যার নাম হচ্ছে পিত্তনালী। এই পিত্তনালীর মাধ্যমে পিত্তরসটা আমাদের এই ডিউডেনামে আসে এবং খাদ্যের সঙ্গে মিশে যায়। বুঝতে পারছো? তাহলে পিত্তটা তৈরি করছে তো, তৈরি হচ্ছে লিভারে, জমা থাকতেছে পিত্তথলিতে, এবং পিত্তটা গিয়ে কাজ করতেছে ডিউডেনামে মানে হলো ক্ষুদ্রান্তে। তাহলে ক্ষুদ্রান্তের তিনটা অংশ,
ক্ষুদ্রান্তের কয়টা অংশ বললাম এটা এখনই মুখস্থ করে নাও। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে ডিউডেনাম, একটা হচ্ছে ডিউডেনাম, একটা হচ্ছে জেজুনাম, একটা হচ্ছে জেজুনাম, একটা হচ্ছে ইলিয়াম, একটা হচ্ছে কি ইলিয়াম, একটা হচ্ছে ইলিয়াম। হ্যাঁ, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ইবা বলো ক্ষুদ্রান্তের কয়টা অংশ কি কি? তিনটা অংশ। কি কি? ডিউনাম, ডিউনাম, জেডুনাম, ডিউডেনাম, নট ডিউনাম, ইলিয়াম। ডিউডেনাম। কি বলবা? ডিউডেনাম। ডিউডেনাম, হ্যাঁ, দেখো, তারপর? ডিউডেনাম, জেজুনাম, হ্যাঁ, ইলিয়াম। ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। সামিয়ামণি আসছো ক্লাসে? সামিয়ামণি বলো যদি এসে থাকো। হ্যাঁ, নীরব বলো ক্ষুদ্রান্তের কয়টা অংশ ও কি কি? স্যার ক্ষুদ্রান্তের তিনটি অংশ, ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম। ইলিয়াম, হ্যাঁ, এটাকে আইলিয়ামও বলা হয়, ইলিয়ামও বলা হয়, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে টোটাল তিনটা। হ্যাঁ, ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে টোটাল তিনটা: ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। আর বৃহদন্ত্রের কয়টা অংশ? বৃহদন্ত্র, এটা ডি জে ই দিয়ে মনে রাখতে বলছি, ডি জে ই। হ্যাঁ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর বৃহদন্ত্রের কয়টা অংশ? বৃহদন্ত্রের অংশ হচ্ছে তিনটা। একটা হচ্ছে সিকাম, একটা হচ্ছে সিকাম, একটা হচ্ছে কোলন, একটা হচ্ছে মলাশয়। বলো তাসিম, বলো তো ক্ষুদ্রান্তের কয়টা অংশ, বৃহদন্ত্রের কয়টা অংশ কি কি? তিনটা অংশ। কি কি? সিকাম, সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন, মলাশয়। সিকুম, সিকুম দিয়ে মনে রাখতে বলছি। সিকুম, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হ্যাঁ, তোমরা ক্লাস 8-এ উঠবা, ক্লাস 9-এ যাবা, ক্লাস 10-এ যাবা, এসএসসিতে এসএসসি দিবা, এইচএসসি দিবা, সব ক্লাসে এগুলো পড়তে হবে, সব ক্লাসে একদম, ঠিক আছে, সব ক্লাসে। ওকে, এগুলো সব ক্লাসেই আসে। তাহলে সিকাম, কোলন, মলাশয়। সিকুম, সিকাম, কোলন এবং মলাশয় সব মেডিকেল মানে তোমার এসএসসিতে লাগবে, ক্লাস 8-এ লাগবে, ক্লাস 9-এ লাগবে, ক্লাস 10-এ লাগবে, ক্লাস 11-এ মানে হলো কলেজে গেলে এখানে লাগবে, ক্লাস 12-এ মানে কলেজে গেলে ওখানে লাগবে, এইচএসসি থেকে দিতে গেলে ওখানেও লাগবে, সব জায়গায় এই পড়াশোনাগুলো লাগবে, ঠিক আছে। হুম, বুঝি না। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত লাগবে, যাও। হ্যাঁ হ্যাঁ, জানতে হবে। আচ্ছা দেখো, তাহলে এই যে আমাদের এই যে পিত্তটা তৈরি হলো কোথায়? লিভারে। হ্যাঁ, পিত্তটা লিভারে তৈরি হইলো। লিভারে তৈরি হয়ে এটা তোমার পিত্তথলিতে এসে জমা থাকলো। ওই হাসাহাসি করিও না। লিভারে তৈরি হয়ে পিত্তথলিতে এসে জমা থাকলো। পিত্তথলি থেকে এটা চলে যাবে তোমার ডিউডেনামে। হ্যাঁ, ডিউডেনামে এটা গিয়ে মিলিত হবে। তাহলে ডিউডেনামে খাদ্যের সঙ্গে মিশে যায় এবং খাবারে হজমে সহায়তা করে। এটা পিত্তরসের কাজ কি? পিত্তরসের কাজ হলো খাবার হজমে সহায়তা করা। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়টা দেখতে পাথার মতো। হ্যাঁ, এটা লিভারের নিচে থাকে। এটা হচ্ছে এরকম লিভারের নিচে থাকে এবং দেখতে একটা পাথার মতো। এই যে লিভারের নিচে এরকম পাথার মতো থাকে, এটা লিভারের নিচে পাথার মতো এরকম একটা অর্গান পাওয়া যায়, যেটাকে আমরা বলি অগ্নাশয়, ঠিক আছে। যেটাকে তোমরা থিলি বলো, থিলি। থিলি কি শুনছো কখনো? গরুর থিলি খাও না? ওইটাই হচ্ছে খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আমি যদি ভুল না করি খুব সম্ভবত এটাই হচ্ছে তোমার অগ্নাশয়। গরুর থিলি বলা হয় এটাকে। আচ্ছা, তো এখানে কি তৈরি হয়? আরেকজন বের হয়ে গেছে। আচ্ছা,
দেখো এদিকে মনোযোগী হও। অগ্নাশয় কি কি আছে? অগ্নাশয় হচ্ছে বেশ কয়েকটা এনজাইম এখানে তৈরি হয়, বেশ কয়েকটা এনজাইম এখানে তৈরি হয়। হ্যাঁ, অগ্নাশয়ে বেশ কয়েকটা এনজাইম তৈরি হয়। কি কি এনজাইম? এখানে অ্যামাইলেস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং লাইপেস অন্যতম এনজাইম তৈরি হয়। এগুলো একটু মনে রাখতে হবে। অগ্নাশয়ে কি কি এনজাইম তৈরি হয়? অ্যামাইলেস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। অ্যামাইলেস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইফেস, এগুলো কয়েকবার করে পড়বা, তারপর আস্তে আস্তে মুখে আসবে। এরা ডিউরানামে এসে খাদ্যের সঙ্গে মিশে যায়। এই এনজাইমগুলা তোমার ডিউডানামে আসে, ক্ষুদ্রান্তের যে ডিউডানাম এখানে এসে খাদ্যের সঙ্গে মিশে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন আমিষ খাদ্য, লাইপেস স্নেহ জাতীয় খাদ্য, অ্যামাইলেস শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এগুলো আসে পরীক্ষায়। দেখো ট্রিপসিন, যাদের শেষে সিন আছে, সিন, এই যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য বলা হলো মাছ মাংস, এগুলা মাছ মাংস, ঠিক আছে? মাছ মাংস হলো আমিষ জাতীয় খাদ্য। এই মাছ মাংস হজমের জন্য ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন কাজ করে। তাহলে মাছ মাংস ইত্যাদি হজম করার জন্য ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এগুলা কাজ করবে, বুঝতে পারছো? তাহলে মাছ মাংস ইত্যাদি হজম করার জন্য ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন ইত্যাদি এনজাইম কাজ করবে। এরপরে হলো তোমার লাইফেস। লাইফেস হলো স্নেহ খাদ্য। স্নেহ জাতীয় খাদ্য মানে তেল, চর্বি, এই জাতীয় খাবারগুলো হজম করার জন্য লাইফেস এনজাইম আসবে। এরপরে হচ্ছে যে অ্যামাইলেস। অ্যামাইলেস মানে হলো শর্করা জাতীয় খাদ্য। শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কি কি আছে? ভাত, রুটি ইত্যাদি। এই ভাত, রুটি ইত্যাদি জাতীয় খাবার তোমার অ্যামাইলেস যে এনজাইমগুলো আছে এগুলো এসে হজম করবে। তাহলে দেখো যেগুলো শেষে সিন আছে, সিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য মানে হলো মাছ মাংস, যেগুলো প্রোটিন, প্রোটিন জাতীয় খাবারগুলো হজম করবে। আর স্নেহ জাতীয় খাদ্যকে হজম করার জন্য কোন এনজাইম? লাইফেস। লাইফেস নামক এনজাইম স্নেহ জাতীয় খাদ্য মানে তেল চর্বি জাতীয় খাবারগুলা। আর অ্যামাইলেস জাতীয় খাবার হলো শর্করা জাতীয় খাবার হজমে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে অগ্নাশয় থেকে এগুলো আমাদের জানতে হবে। এছাড়াও অগ্নাশয় থেকে যেমন আমরা এনজাইম পাই, অগ্নাশয় থেকে আমরা বিভিন্ন হরমোনও পেয়ে থাকি। কি পেয়ে থাকি? অগ্নাশয় থেকে আমরা বিভিন্ন হরমোনও পেয়ে থাকি। একটা হরমোনের নাম হলো গতকাল বলছিলাম ইনসুলিন, তাই না? একটা হরমোনের নাম কি? ইনসুলিন। এই ইনসুলিন হরমোনের অভাবে কারো যদি অগ্নাশয়ে কোনো সমস্যা হয় তাহলে কি হবে জানো? এই অ্যামাইলেস জাতীয় এনজাইমটা শর্করা জাতীয় এনজাইমে পরিণত করতেছে না, এই হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। বা আমাদের এই ইনসুলিনের আরও কিছু কাজ আছে, এগুলো বড় হলে তোমরা জানবা। এই ইনসুলিনের যদি কারো সমস্যা হয়, ইনসুলিন যদি ঠিকভাবে প্রডিউস না হয়, তৈরি না হয়, তাহলে যে সমস্যাটা হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস বা ডিএম। হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস, তখন ইনসুলিন বাইরে থেকে প্রয়োগ করতে হয়। তাহলে অগ্নাশয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আসো যে গ্যাস্ট্রিক গ্রন্থি। দেখো গ্যাস্ট্রিক শব্দের অর্থ মানে হলো পাকস্থলী। গ্যাস্ট্রিক শব্দের অর্থ মানে কি? পাকস্থলী। হ্যাঁ, গ্যাস্ট্রিক শব্দের অর্থ মানে হচ্ছে পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি মানে হলো পাকস্থলীতে যে গ্রন্থি পাওয়া যায় সেগুলো হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে পাকস্থলীতে যে গ্রন্থিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি? গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে, মানে দেয়ালে। হ্যাঁ, এটা যদি পাকস্থলী হয়, এই পাকস্থলীর ভিতরের দেয়ালে থাকবে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা। ওকে, তাহলে পাকস্থলীর ভিতরের দেওয়ালে থাকবে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি, এবং এই গ্রন্থি নিঃসৃত রসের নাম হলো গ্যাস্ট্রিক রস। এই গ্যাস্ট্রিক রসের মধ্যে অন্যতম হলো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে রেখো, এই HCl যখন অনেক বেশি করিতে হবে, অনেক বেশি করিতে হবে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসিডিটি। তখন সেটাকে কি বলা হয়? অ্যাসিডিটি। ওই যে আমাদের বুক জ্বালাপোড়া করে, পেট জ্বালাপোড়া করে, এটা আমরা বলি না, তখন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়, অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে হয়। এটা মূলত কি? এটা মূলত এখানে গ্যাস্ট্রিক রস দেখতে পাচ্ছ না? এই গ্যাস্ট্রিক রস বা পাচক রস যখন অনেক বেশি পরিমাণে ক্ষরিত হবে, যখন আমরা ভাজা পোড়া জাতীয় খাবার খাই, তেল জাতীয় খাবার অনেক বেশি খাই, তখন এই গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস, এই গ্যাস্ট্রিক রসের ক্ষরণটা বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যাসিডিটি। তখন অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খেতে হয়, মানে হলো তোমার আমরা যেগুলো কি গ্যাস্ট্রিকের ওষুধ বলি, এগুলো খেতে হয়। তাহলে এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি পাই? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমরা গ্যাস্ট্রিক রস পাই। ওকে, এরপর আসো আমরা অন্ত্র পড়েছি না? অন্ত্র, অন্ত্র মানে তোমরা যেটাকে আঁতুড়ি বলো। হ্যাঁ, অন্ত্র। এই অন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত,
হ্যাঁ, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, একটা হচ্ছে বৃহদন্ত্র, তাই না? একটা হচ্ছে বৃহদন্ত্র। এই ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের গায়ে যে গ্রন্থিগুলো থাকবে সেগুলোর নাম হচ্ছে আন্তরিক গ্রন্থি। তাহলে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের গায়ে যে গ্রন্থিগুলো থাকবে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে আন্তরিক গ্রন্থি। তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিলাসে, ভিলাস মানে কি? এই যে এখানে ক্ষুদ্রান্তের গায়ে এরকম এরকম কিছু আঙ্গুলের মতো কিছু স্যার অংশ থাকে। বলো। স্যার কালকে তো আমি একটু করে পরে বের হয়ে গেছি, কারণ গেছে কাদের। হ্যাঁ, তোমাকে রেকর্ডের ক্লাসটা দিয়ে দিলাম গ্রুপে, দেখিও রেকর্ডের ক্লাসটা করে নিও, গতকালের ক্লাসটা যতটুক করো নাই বা শুরু থেকে আবার করে নিও, হ্যাঁ? তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা স্যার। তোমাদের তো সুবিধা এটা যে তোমাদের রেকর্ডের ক্লাসগুলো দেওয়া হয়, ফলে তোমরা আবার চাইলে করে নিতে পারো। আচ্ছা, এরপর আসো যে এখানে আমাদের কি বলা হচ্ছে, ক্ষুদ্রান্তের প্রাচীরের বিলাসে, ক্ষুদ্রান্তের গা আছে না, এই ক্ষুদ্রান্তের গায়ে এরকম কিছু আঙ্গুলের মতো অংশ পাওয়া যায়। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে বলি আমরা ভিলাস। এগুলাকে কি বলি? এগুলাকে আমরা বলি ভিলাস। এই ক্ষুদ্রান্তের প্রাচীরে কিছু গ্রন্থি পাওয়া যায় যেগুলাকে বলা হচ্ছে আন্তরিক গ্রন্থি। এই গ্রন্থি নিঃসৃত রসের নাম হচ্ছে আন্তরিক রস। আন্তরিক গ্রন্থি থেকে যে নিঃসৃত রস তাকে আমরা বলি আন্তরিক রস। আচ্ছা, এবার আমাকে কে বলবা? আমাকে বলবা হচ্ছে এখানে কে কে আছো, যাদের নাম জানি তাদেরকে কোশ্চেন করতে সুবিধা হয়। রাসমিন আক্তার, এখানে কে আছো? তুমি আমাকে বলো, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন রস গঠিত হয়? স্যার ডিস্ট্রিক্ট গ্রন্থি থেকে কোন রস গঠিত হয়? বেলিসেস বেলিসেস না, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস গঠিত হয়, বললাম না? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন রস গঠিত হয়? গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন রস গঠিত হয়? ডিস্ট্রিক্ট রস রস গ্যাস্ট্রিক রস, এটা মনে রাখিও। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস করিতে হবে, হ্যাঁ। এরপরে আমাকে পুষ্পা বলো যে আন্তরিক গ্রন্থি থেকে কোন রস করিতে হবে? স্যার আন্তরিক গ্রন্থি থেকে কোন রস করিতে হবে? আন্তরিক রস। আন্তরিক গ্রন্থি থেকে কোন রস? আন্তরিক রস, নামের মাঝে মিল আছে তো, হ্যাঁ। রস তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই যে দেখো, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হবে। আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস নিঃসৃত হবে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হবে। আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস নিঃসৃত হবে, বুঝতে পারছো? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস, আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস, ওকে। এখন আসো বৃহদন্ত। বৃহদন্ত, বৃহদন্তে সাধারণত খাদ্য হজম হয় না, হ্যাঁ। এখানে খাদ্য হজম হবে না, এখানে কোনো জারক রস বা এনজাইম তৈরি হয় না, এখানে স্বাভাবিকভাবে কোনো এনজাইম তৈরি হয় না। বৃহদন্ত মূলত খাদ্যের জলীয় অংশ থেকে পানি শোষণ করে। এই কাজটা অত্যন্ত দরকারি, মানে হলো আমাদের খাবারে যে অনেকগুলো পানি থাকে না, এই পানিগুলা খাবারটা শোষণ করে নেয়, হ্যাঁ, আমাদের পানিগুলো শোষণ করে নেয় বৃহদন্ত। এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বের হয়ে যাওয়া রোধ হয়, ঠিক আছে? আমাদের যখন ডায়রিয়া হয় না, ওই ডায়রিয়াতে কিছু সমস্যা হয়, ডায়রিয়াতে মূলত আমাদের এই পানি শোষণটা কমে যায়, হ্যাঁ। তখন আমাদের স্টুলে অনেক বেশি পরিমাণে পানি বেরিয়ে যায়। তাহলে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়া রোধ করে কি? এই যে বৃহদন্তের পানি শোষণটা। বৃহদন্তে ইকোলাই, এটাকে বলা হচ্ছে ইকোলি, ইকোলাই নামক ব্যাকটেরিয়া আঁশ জাতীয় খাদ্যের গাজন ঘটায়। গাজন মানে হলো পচন, হ্যাঁ, মানে পচিয়ে ফেলা আর কি। ফার্মেন্টেশন বলা হয়, মানে পচিয়ে ফেলা, পচিয়ে দেওয়া, আলটিমেটলি পচিয়ে ফেলা। তাহলে বৃহদন্ত ইকোলি নামক ব্যাকটেরিয়া আঁশ জাতীয় খাদ্যের পচন ঘটায়, ঠিক আছে? বৃহদন্তের সর্বশেষ অংশ অর্থাৎ মলাশয়ে খাদ্যের অপাচ্য অংশ মল হিসেবে সঞ্চিত হয়, প্রয়োজন মতো পরে বায়ুপথ দিয়ে শরীর থেকে বাইরে নির্গত হয়। তাহলে আলটিমেটলি যে খাদ্যটা আমাদের জন্য প্রয়োজনীয় না, অপাচ্য অংশ মানে আমরা যেটাকে হজম করতে পারি না, এই অংশটা আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে এটা হচ্ছে টোটাল
আমাদের প্রসেস, খাবার হজমের টোটাল প্রসেস, ঠিক আছে? তাহলে দেখো যকৃৎ থেকে আমাদের কি বললাম, যকৃৎ হলো সবচেয়ে বড় গ্রন্থি। যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয় যকৃতে, এটা জমা হয় কোথায়, পিত্তথলিতে, এবং পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে ডিউডানামে এসে এটা মুক্ত হয়, ঠিক আছে? এরপর অগ্নাশয় রস, অগ্নাশয় আমরা কি বললাম, অগ্নাশয় থেকে বিভিন্ন এনজাইম আসে, অ্যামাইলেস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইপেস নামক ইত্যাদি এনজাইম আসে। এরপরে এখানে আমাদের ট্রিপসিন, কাইমোট্রিপসিনটা আমিষ খাদ্য পরিপাকে সাহায্য করে, লাইপেসটা স্নেহ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, অ্যামাইলেসটা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এরপর আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি পড়লাম। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হলো গ্যাস্ট্রিক রস, এবং আন্ত্রিক গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয় তাকে আমরা বলবো আমরা আন্ত্রিক রস, ঠিক আছে? বৃহদন্ত থেকে আমাদের যে খাবারগুলা, বৃহদন্তে আমাদের খাবার হজম হয় না, এখানে আমাদের পানি শোষণ হয় মূলত। কি হয়, পানি শোষণ হয়, জাস্ট এটা মনে রাখিও, বৃহদন্তে কি হয়, পানি শোষণ হয় মূলত, ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে। বলো এতটুকু সবাই বুঝছো কিনা, বা কারো কোনো সমস্যা আছে কিনা বা প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। স্যার নাই। ওকে, আমার থেকে আর নাই। বলো বলো কি কোয়েশ্চেন বলো। বলো কে কোয়েশ্চেন করতে চাইছিলা। ওকে, আমরা পরের অংশটা দেখি একটু। এখানে কিছু আমাদের রোগের নাম বলা হয়েছে, এগুলো আমাদের একটু জানতে হবে, হ্যাঁ? আমরা এতটুকু পরেই শেষ করবো ইনশাল্লাহ। দেখো সাধারণ রোগ এবং এর প্রতিকার, হ্যাঁ? তো এখানে আমাদের প্রথম যে রোগের নামটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে তোমরা যেটাকে গ্যাস্ট্রিক নামে চিনো, মানে বলা হচ্ছে গ্যাস্ট্রিক বা আইটিস। দেখো আইটিস মানে হলো ঘা। কোনো বায়োলজিতে বা আমাদের এই বিজ্ঞানে আইটিস যদি কোনো শব্দের শেষে পাও, আইটিস মানে হলো যে ঘা, ঠিক আছে? ঘা, ঘা মানে তো জানো, ঘায়ের আরেকটা শব্দ হচ্ছে প্রদাহ। এটাকে কি বলা হয় বাংলায়, প্রদাহ, ঘা। তাহলে এই পাকস্থলিতে যখন ঘা হয়, পাকস্থলিতে যখন ঘা হয় তখন সেটাকে আমরা বলি গ্যাস্ট্রাইটিস, যেটার অপর নাম হলো গ্যাস্ট্রিক আলসার। এটার অপর নাম কি, গ্যাস্ট্রিক আলসার। আলসার মানেও হলো ঘা, আলসার মানেও কি, ঘা হওয়া, ঘা, প্রদাহ। তাহলে এই যে গ্যাস্ট্রাইটিস মানে হলো পাকস্থলিতে প্রদাহ। সাধারণত বেশি মশলা বা তেলযুক্ত খাবার খেলে, খাওয়ার অনিয়ম করলে, মানে হলো তুমি দুপুরের খাবারটা ঠিকভাবে না খেলে, রাতের খাবারটা ঠিক সময়ে না খেলে বুক জ্বালাপোড়া আর অম্বল হয়, হ্যাঁ, বদহজম। এতে পেটে বাড়তি অ্যাসিড তৈরি হয়, ওই যে বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ওই অ্যাসিডটা তৈরি হয়, আর পেট থেকে বুকের মাঝখানে একটা অস্বস্তি বা জ্বালার ভাব ঘটায়। গলা ও পেট জ্বালা করে এবং পেটে ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। সময় মতো এই রোগের চিকিৎসা করা না হলে পাকস্থলী এবং অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়, যেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি। তাহলে এভাবে যদি হইতে থাকে, গ্যাস্ট্রাইটিস যদি হতে থাকে, এভাবে যদি তুমি একটা চিকিৎসা না করাও, তাহলে এখানে পাকস্থলীতে ক্ষতের তৈরি হবে, মানে ঘা তৈরি হবে, যেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক আলসার। তাহলে কি করতে হবে, নিয়মিত কম মশলা এবং কম তেলযুক্ত খাবার খেতে হবে, সময় মতো খাদ্য গ্রহণের অভ্যাস করতে হবে, ঠিক আছে? এখন আসে যে আমাশয়। আমাশয় দুই রকমের আমাশয় আছে, একটা হচ্ছে এমিবিক আমাশয়, একটা হচ্ছে বেসিলারি আমাশয়, হ্যাঁ? দু রকমের আমাশয় আছে, একটা হচ্ছে এমিবিক, একটা হচ্ছে বেসিলারি। তাহলে এমিবিক আমাশয়টা কি, প্রধানত অ্যান্টামিবা নামক এক প্রকার এককোষী প্রাণী মানুষের অন্তর প্রবেশ করলে এই ধরনের রোগ দেখা যায়। তাহলে কোন প্রাণীর আক্রমণে এমিবিক আমাশয় হয়? হ্যাঁ, অ্যান্টামিবা। অ্যান্টামিবা হচ্ছে এক প্রকার শৈবাল, অ্যান্টামিবা হচ্ছে এক প্রকার শৈবাল। অ্যান্টামিবা এর আক্রমণে আমাদের অন্ত্রে, বলো। স্যার একজন তো ভালো ফোকা একটা ভালো ভাইরাস আছে পাওয়ার তৈরি করে দেয়। আবার বুঝে, পাউরুটি তৈরি করে দেয়। হ্যাঁ কি তৈরি করে, পাউরুটি তৈরি করে দেয়। পাউরুটি পাউরুটি? তৈরি করে দেয়। এটা হচ্ছে তোমার ইস্ট, ইস্ট এটা হচ্ছে ফাঙ্গাই, হ্যাঁ, ছত্রাক। হুম, এটাকে বলা হচ্ছে ইস্ট বলা হয়, আমরা এটাকে কি বলা হয়, ইস বলে, ইস। ইস্ট হচ্ছে একটা ফাঙ্গাই যেটা দিয়ে পাউরুটি তৈরি করা হয়, মানে হলো পাউরুটিকে ফুলানোর কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ। এটা নিয়ে তোমাদের এখানে পড়াশোনা নাই, এটা আলাদা বিষয়।
এমিবিক স্যার আমাশয়। লম্বায় আছে আচ্ছা, এমিবিক আমাশয়, হ্যাঁ এমিবিক আমাশয় প্রধানত অ্যান্টামিবা নামক এক প্রকার এককোষী প্রাণী মানুষের অন্ত্রে প্রবেশ করলে এই ধরনের রোগ দেখা দেয়। এই রোগের প্রধান উপসর্গ হলো তলপেটে ব্যথা হওয়া, মলের সাথে রক্ত বা শ্লেষ্মা বের হওয়া, নলকূপের পানি বা ফুটানো পানি পান, পানি এবং শাকসবজি দূষিত না হয় সেদিকে খেয়াল রাখা। তাহলে এইগুলো আমাদের মেনে চলতে হবে। মাছি আরশোলা থেকে খাদ্যবস্তুকে রক্ষা করার মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব, ঠিক আছে। এরপর আসে যে বেজিলারি আমাশয়। বেজিলারি আমাশয় কেন হয়? সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়, হ্যাঁ এটা মনে রেখো। সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণে আমাদের বেজিলারি হয়। আর এমিবিক আমাশয় কেমন হয়? কারণ অ্যান্টামিবা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এমিবিক আমাশয় হয়, সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে বেজিলারি হয়। তাহলে জীবাণু বৃহদন্ত্রের ঝিল্লিকে আক্রমণ করে, ফলে বারবার পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হয়। অনেক সময় রক্তও যেতে পারে, এজন্য এই রোগকে আমরা রক্ত আমাশয় বলা হয়। রক্ত আমাশয় তাইলে বেজিলারি আমাশয়ের অপর নাম কি? রক্ত আমাশয়। বেজিলারি আমাশয়ের অপর নাম হচ্ছে রক্ত আমাশয়। এই রোগকে অবহেলা করা ঠিক নয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এখন আসো কুষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। তাহলে কোষ্ঠকাঠিন্য প্রকৃতপক্ষে কোনো রোগ না, বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীরে হওয়া, কাঁচা ফলমূল শাকসবজি না খাওয়া, পায়খানার ব্যাগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসা ইত্যাদি। নিয়মিত মল থেকে অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শাকসবজি খাওয়া ইত্যাদি থেকে আমরা এটা দূর করতে পারি। তাহলে নিয়মিত শাকসবজি খেতে হবে, ঠিক আছে। এখন আসে যে পরিপাকতন্ত্রের যত্ন, আমরা কিভাবে আমাদের এই পরিপাকতন্ত্রের যত্ন নিতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে দাঁতটা ঠিক রাখতে হবে। প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা। আমরা কিন্তু শুধুমাত্র সকালে দাঁত ব্রাশ করি, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, খাওয়ার পরে দাঁত পরিষ্কার করা উচিত। কেন? আমাদের খাবার পরেই তো দাঁতে মোটামুটি আমাদের খাবারের কণাটা আটকে থাকে, তাই না? তখন এগুলো পচে মুখে দুর্গন্ধ হয়। তো এটা মেনটেন করার জন্য আমাদের খাবারের পরে মিনিমাম 2বার দাঁত পরিষ্কার করা উচিত। এরপর দাঁতের ক্ষয় হয়, খুব বেশি মিষ্টি খেতে নেই। মিষ্টি দাঁত ক্ষয়ের জন্য দায়ী, মানে মিষ্টি জাতীয় খাবার আর কি, ঠিক আছে, চকলেট মিষ্টি ইত্যাদি। খাদ্যবস্তু, এই যে আমাদের খাদ্যবস্তু পরিষ্কার এবং সুসিদ্ধ হওয়া উচিত, মানে হলো একদম সিদ্ধ করে ভালো মতো করে সিদ্ধ করে তারপর খেতে হবে। বাসি খাবার খাওয়া উচিত না, কারণ বাসি খাবারে কি থাকতে পারে? ব্যাকটেরিয়া থাকতে পারে, যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। আঙ্গুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালাবাটি এবং হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। এবার সে খাওয়া নির্দিষ্ট সময়ে খেতে হবে, একসাথে বেশি খাবার খাবে না, সব সময় সুষম খাবার খাবে। সুষম খাবার মানে হলো যে খাবারে তোমার ডিম, তারপর হচ্ছে তোমার মানে অল্প পরিমাণ প্রোটিন, আমিষ, তোমার কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার, সব রকমের খাবার থাকবে। হ্যাঁ, সুষম খাবার সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানবে পরবর্তীতে। তাহলে খাবার কিছুক্ষণ পর প্রচুর পানি খাবে এবং সব সময় পানি ফুটিয়ে ঠান্ডা করে খাবে এবং খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবে। অধিক মশলা তেলযুক্ত খাবার খাওয়া উচিত না, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের লাস্টের অংশটা কম গুরুত্বপূর্ণ, বাট আমরা প্রথমের দিকে যে অংশগুলো পড়েছিলাম এগুলা বেশ গুরুত্বপূর্ণ ছিল। এই যে প্রথমের দিকের অংশগুলো, ঠিক আছে। কার মোবাইলে ফোন আসছে? বলো সবাই বুঝছো কিনা এতটুকুতে? স্যার বুঝি না, আবার বলো। কি বলো স্যার বৃহদন্ত, বৃহদন্ত ইট, ওকে। তারপর কত কঠিন এটা 3 নাম্বার। দেখো, বৃহদন্ত, বৃহদন্তে কি হয় না, খাদ্য হজম হয় না। হ্যাঁ, এখানে আমাদের খাবারটা হজম হয় না স্বাভাবিকভাবে। অন্যান্য গ্রন্থিতে বা এই ক্ষুদ্রান্ত বা লিভারে যেমনটা আমাদের খাবারটা হজম হয়েছিল স্যার যেগুলো, হ্যাঁ বলো। বিজনেস আমার পর একটা ছিল 3 নাম্বার। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য, যেটা একটু করে বুঝে দিন স্যার। ঠিক আছে। আচ্ছা, বৃহদন্তে খাদ্য হজম হয় না। হ্যাঁ, এখানে কোনো জারক রস বা এনজাইম তৈরি হয় না। তো এখানে আমাদের বৃহদন্তে খাবারটা হজম হবে না। এখানে জাস্ট কি হবে, খাবারের সাথে যে পানিটা আসছে এই পানিটা শোষণ হবে। কি হবে? এই পানিটা কি হবে? শোষণ হবে, এই পানিটা শোষণ হবে। তো মেন কাজ হলো পানি শোষণ করা। এখানে কোনো খাবার পরিপাক হয় না, মানে কোনো খাবার হজম হয় না এই বৃহদন্তে।
তো এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বের হয়ে যাওয়া রোধ হয়, মানে এখানে যদি পানিটা শোষণ না হইতো, শোষণ হয়ে যদি শরীরে চলে না আসতো, তাহলে এগুলো আমাদের পায়খানার মাধ্যমে চলে যাইতো অনেক বেশি স্যার পানি। শোনা যাচ্ছে? ফলে কি বলো, ঠিকই তো আছে সব। তাহলে আমাদের এই যে খাবার থেকে যাতে পানিটা তোমার পর্যাপ্ত পরিমাণে আসে, হ্যাঁ, খাবার থেকে আমাদের পানিটা শোষণ হয়ে যাওয়াটাই হচ্ছে বৃহদন্তের কাজ। এবং এখানে ইকোলি নামক একটা ব্যাকটেরিয়া এখানে খাদ্যের গাজন ঘটায়। গাজন মানে হলো এটাকে পচিয়ে ফেলে খাবারটাকে, ঠিক আছে? এটা হচ্ছে বৃহদন্ত। আর এটা হচ্ছে লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, মানে পায়খানাটা শক্ত হয়ে যাওয়া। কোষ্ঠকাঠিন্য এটা কোনো রোগ না, হ্যাঁ। কখন হবে এটা? যখন আমাদের পৌষ্টিক নালীর ভিতর দিয়ে আর কি খাবারটা আস্তে আস্তে যাবে, ধীর গতিতে যাবে। যখন তুমি কাঁচা ফলমূল খাবা না, হ্যাঁ, কম কম ফলমূল খাবা বা শাকসবজি কম খাবা, তখন আমাদের এই সমস্যাটা দেখা দেয়, ঠিক আছে? তাহলে এটার প্রতিকার কি? এটার প্রতিকার হচ্ছে নিয়মিত মল থেকে অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শাকসবজি খাওয়া, এরপরে হচ্ছে ফলমূল এবং আঁশজাতীয় আঁশযুক্ত খাবার খাওয়া বেশি বেশি। আঁশযুক্ত খাবার কি কি হতে পারে? যেমন শাকসবজি হতে পারে, এরপরে হচ্ছে তোমার বিভিন্ন শশা, এই যে শশা একটা আঁশজাতীয় খাবার। এরপরে হচ্ছে তোমার বিভিন্ন ফল, বিশেষ করে আপেল অনেক বেশি ফাইবার পাওয়া যায়। আপেল আপেল বা তোমার এরকম জাতীয় ফল যেগুলো আছে, তাহলে এগুলো বেশি করে খেতে হবে, তাহলে কোষ্ঠকাঠিন্য হবে না। এটাকে আমরা কনস্টিপেশন বলে থাকি, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন কারো? না স্যার। ওকে, ঠিক না আছে। স্যার। ওকে, তাহলে আমরা পরিপাকতন্ত্র শেষ করলাম। আমাদের অধ্যায়টা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র, হ্যাঁ। আমরা প্রথম দুইটা ক্লাসে পরিপাকতন্ত্র শেষ করলাম, এরপর আমাদের রক্ত সংবহন তন্ত্রটা বাকি আছে। এই যে পরের অংশটা রক্ত সংবহন তন্ত্র বাকি আছে। আমরা নেক্সট দিন জানাবো তোমাদেরকে, আগের দিনই জানিয়ে দেওয়া হবে কোন সময় ক্লাসটা হবে। এবার গ্রুপে জানানো হলে তোমরা আবার ক্লাসে জয়েন করবে আর কি, হ্যাঁ। এতটুকু অবধি ভালো মতো করে পড়ে রাখবা সবাই। এখানে আমরা টোটাল পরিপাকতন্ত্রের যে অংশটা পড়লাম, পরিপাক নালী, পুষ্টি গ্রন্থি, যা যা পড়লাম বিস্তারিত ইন ডেপথ সবাই ভালো মতো করে পড়ে রাখবা এবং এতটুকু করবা। এবং আমরা ক্লাসগুলো রেকর্ডেড দিয়ে দিব, আজকে যেটা হয়েছে ক্লাস এটাও আমরা রেকর্ডেড দিয়ে দিব একটু পরেই। তোমরা ক্লাসগুলো চাইলে আবার করতে পারবা, আবার করলে তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো গ্রুপে একটা লিঙ্ক দিব, হ্যাঁ, ক্লাসের একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে, ইউটিউবে গিয়ে ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা স্যার। তাহলে এখান থেকে চাইলে ক্লাসটা আবার করতে পারো। ক্লাসটা আবার করলে কি হবে? তোমার রিভিশন হবে, তোমার আরও ভালো মতো করে বুঝতে পারবা সবাই, ঠিক আছে? তাহলে আরও ভালো মতো করে বুঝলে দেন নিজে পড়তে গিয়ে আর একটু সহজ লাগবে। ওকে, তাহলে এগুলো তোমাদের জন্য জানা খুব জরুরি, কারণ তোমরা যখন পরবর্তী ক্লাসে যাবা এগুলো জেনেই তোমাদেরকে পরবর্তী ক্লাসের পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। স্যার দেখেন ওরা কি করতেছে। হুম। না, ও স্যার লাইক, এখানে দরকার। লাইক দিচ্ছে। আচ্ছা, স্যার সমস্যা সমস্যা নেই, দিক। এই তাসিম, তুমি দুষ্টু আছো। ঠিক আছে, সবাই ভালো মতো করে পড়ে রেখো, হ্যাঁ, এতটুকু ভালো মতো করে পড়ো, আমরা রেকর্ডের ক্লাসটা দিয়ে দিব। হুম, ঠিক আছে, তাহলে রাখো, তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসের শিডিউলটা আমরা জানাই দিব পরে। আসসালামু আলাইকুম। জি স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।